দেখো সাইজিংয়ে কী ফল্ট হতে পারে সেই ফল্টগুলো আমরা একটু দেখি। প্রথম হচ্ছে সাইজ স্পটস হতে পারে। সাইড স্পটস হচ্ছে যদি তোমার মিক্সিংটা ভালো না হয়, ওই যে ব্লেন্ডার আছে না, এজিটেটর, যেটা কিনা নাড়ানির মতো কাজ করে এবং সাইজ সলিউশনটাকে সবসময় সলিউশন ফর্মে রাখতে সহযোগিতা করে, কেটে দেয় আর কি। চাকা থাকলে বা দানা থাকলে সেটাকে কেটে দেয়। তো এটা যদি ঠিকভাবে কাজ না করে তাহলে সাইজ স্পট হতে পারে। কি হয়, এই যে একটা অংশ দলা পাকিয়ে যাওয়া আর কি, এখানে একটু এখানে একটু এখানে একটু এখানে একটু বিভিন্ন জায়গায় একসাথে দলা পাকিয়ে যাওয়া, সেটাকে বলা হয় সাইজ স্পট। তো সাইজিংয়ের যে স্পটগুলো সেগুলো আসলে প্রবলেম ক্রিয়েট করে, কারণ ওই অংশ তো মোটা হয়ে থাকে সুতার মধ্যে। তো এটা আসলে দূর করা যায় যদি তোমার এজিটেটরটা বা যে গ্রাইন্ডার বা মিক্সার যে ব্লেন্ডার আছে কুকিং চেম্বারে, সেই এজিটেটরটাকে ব্লেড টেড ঠিক আছে কিনা, কীভাবে কাজ করছে কিনা সেটাকে যদি মেনটেন করা যায় তাহলে এটা আর সমস্যা হয় না। ওটার কাজটাই তো এটা যে ধরো আটাকে তুমি পানি দিলাম, আটার মধ্যে পানি দিলে তো একেবারে কি দ্রবণ হয়ে যাবে? কিছু জায়গায় তো আটা হয়তো শক্ত শক্ত লেপটে যাবে না, এই ল্যাপটাটাকে তো ব্লেন্ডার দিয়ে কেটে আবার সলিউশন ফর্মে নিয়ে আসতে হয়। সেটা হচ্ছে ওই যে মোটরটা এজিটেটরকে ঘুরিয়ে এই কাজটা করে। এটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে সাইজ স্পট হবে না, আর না হলে সাইজ স্পট হতে পারে। রিপিটিং ওয়ার্প স্টিক্স, হ্যাঁ, প্রি বিমের মধ্যে যদি টেনশনগুলা আনইভেন হয় তাহলে ওয়ার্প স্টিক হবে। ওয়ার্প স্টিক মানে হচ্ছে ওয়ার্পিয়ান বরাবর মার্ক তৈরি হবে। কীরকম, মনে করো আমার বিম ছিল ছয়টা বিমের মধ্যে কোনো বিমটা একটু টেনশন বেশি পেয়েছে, কোনো বিমটা টেনশন কম পেয়েছে। তাহলে এই যে বিমটা কোনো সুতা একটু টানানো অবস্থায় আছে, কোনোটা একটু স্ল্যাক অবস্থায় আছে, তাহলে এগুলো যখন সাইজিং হয়েছে, সাইজিং হওয়ার পরে এই বরাবর একটা লাইন, ভিন্ন লাইন, হ্যাঁ, যেটা একটা স্টিক উপরে একটা অংশ তৈরি করতেছে, এটাকে বলা হচ্ছে ওয়ার্প স্টিক্স। তো ওয়ার্প স্টিক্সটা মূলত হয় ব্যাক বিমিং সেকশানে যে বিমগুলো থাকে সেই বিমগুলোর টেনশন যদি আনইভেন থাকে, আনইভেন টেনশনের জন্য এটা প্রডিউস হয় এবং ওয়ার্প লাইন বরাবর কিছু মার্ক তৈরি করে, স্টিক তৈরি করে। তারপরে শাইনারি এটা হয় আসলে বলতো ইয়ার্ন এবং ড্রাইং সিলিন্ডারের ফ্রিকশনের কারণে সুতাটা একটু চকচকা হয়ে যায়। যদি ফ্রিকশন বিটুইন দ্য ইয়ার্ন অ্যান্ড ড্রাইং সিলিন্ডার, সাইজিংয়ের পরে যে ড্রাইং সিলিন্ডার সেটাতে যদি ফ্রিকশনটা খুব স্মুথ হয় তাহলে সারফেসটা আসলে খুব স্মুথ হয়ে যায়। স্মুথ হলে তো শাইনি ভাবটা বেশি চলে আসে, এটাও একটা প্রবলেম, কারণ এটা লেফটে যায়। সুতা থাকার কথা সোজা, না থেকে সে লেফটে গেল। স্যান্ডি ওয়ার্প মানে ওয়ার্পিয়ানগুলা নর্মালি মানে স্যান্ডি বলতে তো আমরা বুঝি মাটি, হ্যাঁ, বালি বা মাটি, হ্যাঁ। তো এরকম মাটি টাইপের হয়ে যাওয়া আর কি, যেটা কিনা মূলত হয়ে থাকে মানে সাইজ ম্যাটেরিয়ালকে প্রপারলি ক্র্যাশ করা না হলে, হ্যাঁ, মানে কোনো একটা অংশ দেখা গেছে এমনভাবে সাইজিং হলো, সেই সাইজিংটা মানে এটাকে বালি মনে হচ্ছে দানা দানা রয়ে গেছে। তো এই যে দানা দানা ইফেক্টটা হচ্ছে মূলত স্যান্ডি ওয়ার্প। মানে সাইজিং হওয়ার পরে যদি দানা দানা ভাব থাকে, বালির মতো দানা দানা ভাব থাকে, সেটাই হচ্ছে স্যান্ডি ওয়ার্প। এটার সাথে ওটার পার্থক্য, মানে আমরা যে প্রথম বললাম সাইজ স্পটের পার্থক্য হচ্ছে সাইজ স্পটটা আসলে খুব বড় আকারে, আর দানা দানাগুলো হচ্ছে কমন, খুব ছোট আকারে, বালির মতো। মূলত একই জিনিস, দুইটা আসলে একই কারণে হয়। ওই যে গ্রাইন্ডার যেটা আছে, মানে এজিটেটর যেটা আছে, সেই এজিটেটরটা ঠিকভাবে না কাজ করলে মূলত দুইটা সমস্যা একই কারণেই হয়ে থাকে। রিজ বিম মানে হচ্ছে বিমটা খুব শক্ত হয়ে যাওয়া। কোন বিমটা? সাইজিং করার পরে যে ওয়ার্প বিমটা হচ্ছে সেই বিমের মধ্যে জড়ানোর সময় খুব টাইটলি জড়ানো হয়েছে, টেনশনটা অনেক বেশি দেওয়া হয়েছে। তো খুব বেশি টেনশানে জড়ালে যেটা হয়, টান অবস্থায় বিমটা খুব রিজ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আগে যেরকম ওয়ার্পিংয়ে ছিল রিজি বিম, এখানেও একই জিনিস। হাই টেনশানে যখন সাইজিয়ানকে জড়ানো হবে তখন এটা রিজি বিম প্রডিউস করবে। হার্ড সাইজিং, এখন সাইজিং করার পরে ড্রাইং করলে সেটা যদি খুব বেশি শক্ত হয়ে যায়, সুতার মধ্যে যদি ইলাস্টিসিটি না থাকে, সুতার মধ্যে সফটনেস যদি পুরোপুরি একেবারেই হারিয়ে যায়, সুতা যদি খুব এক্সট্রা লেভেলের হার্ড হয়ে যায়, তখন এটাকে বলা হয় হার্ড সাইজিং। এটা মূলত হতে পারে এক্সেসিভ সাইজ ম্যাটেরিয়াল ইউজ করার কারণে, অথবা সাইজটাকে খুব বেশি শুকিয়ে ফেলার কারণে, এরকম হতে পারে। ইমপ্রপার ড্রাইং, আমরা যে ড্রাইং করব, ড্রাইংটা ইমপ্রপার হতে পারে, যেমন এক্সেস হতে পারে আবার কমও হতে পারে, দুটোই ইমপ্রপারের মধ্যে পড়ে।
ধরো যেই টেম্পারেচারে যত মিনিট ধরে যত স্পিডে চালানোর কথা সেখানে যদি কোনো একটা মান আমরা চেঞ্জ করে ফেলি, দেখা যাচ্ছে হাই স্পিডে চালালাম কিন্তু মানে সময়টা দিলাম না আর কি, তাড়াতাড়ি চলে গেলো, তো তাড়াতাড়ি চলে গেলে তো অত বেশি শুকায় নেই, কাটা থেকে যাবে। এখন সব কিছু ঠিক রাখলাম, টেম্পারেচার ঠিক রাখলাম, কিন্তু চালালাম একটু আস্তে আস্তে, তো তখন তো যে সিলিন্ডারের সাথে ঘর্ষণটা মানে সিলিন্ডারের সাথে লাগবে বেশি সময় ধরে, মানে শুকাবে বেশি, তখন এটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। তো এই জন্য দুইটাই প্রবলেম, ড্রাইংটা ইমপ্রপার হওয়া, ইমপ্রপার বলতে এখানে বেশি শুকানোটাও সমস্যা, কম শুকানো মানে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাও এটাও সমস্যা। তারপর হচ্ছে ইমপ্রপার ড্রাইংয়ের পর হচ্ছে সাইজ ড্রপিং। সাইজ ড্রপিং মানে হচ্ছে সাইজ সলিউশনে ভিসকোসিটি মেনটেন করতে না পারা। মানে সাইজ ড্রপিং বলতে বোঝানো হচ্ছে এক জায়গায় একটু বেশি পরিমাণ সাইজ আসা, তারপর আরেক জায়গায় কম আসা, তাহলে একটা ড্রপ দেখাবে, একটা পার্থক্য দেখাবে। তো এই ড্রপিংটা মূলত হবে হচ্ছে যদি ভিসকোসিটি মেনটেন করা না যায়, মানে সাইজ বাতের বা সাইজ চেম্বারের। আমাদের তো এই যে একটা স্ল্যাশার সাইজিং মেশিনে 7টা অংশের কথা বলছি আমরা, তো সেকেন্ড যে অংশটা সেটা সাইজ বক্স। এই সাইজ বক্সে সাইজিং সলিউশন যেটা আসতেছে উপর থেকে কুকিং হওয়ার পরে, সেইটা যদি ভিসকোসিটি মেনটেন করতে পারে। ভিসকোসিটি মেনটেন করতে পারবে না কেন? মনে করো এদিকে সুতা যাচ্ছে, সুতায় গিয়ে তো মার নিয়ে নিচ্ছে, সে দ্রবণটা গাঢ় হয়ে যাচ্ছে, তা তো পানি দিতে হবে। পানি কতটুকু দিব আর সেই হারে সুতা কতটুকু সাইজ ম্যাটেরিয়াল নিচ্ছে সেটা একটা হিসাব থাকতে হবে না? এই জন্য অটোমেটিক সাইজ বক্স ইউজ করা হয়, যেটা আমরা একটু পরে দেখব। তো অটোমেটিক সাইজ বক্স ইউজ করলে আসলে এই সমস্যাটা থাকে না, যে সলিউশনের ঘনত্বটা বা ভিসকোসিটিটা রিডিউস হতে পারে না বা বাড়তে পারে না, একটা লেভেলে সবসময় মেনটেন হয়। এতে করে সাইজ ড্রপিং হয় না, মানে কখনো বেশি সাইজিং হওয়া কখনো কম সাইজিং হওয়া এই ঘটনাটা ঘটে না। তারপরে হচ্ছে সাইজ স্টিচিং, অর্থাৎ সাইজটা মানে সাইজ ম্যাটেরিয়ালটা সুতার সাথে একেবারে লেগে থাকা। এটাও ড্রাইংয়ের সমস্যার জন্য অনেক সময় হয়, যে মনে করো মানে এই যে আলাদা আলাদা থাকার কথা, আলাদা না থেকে দেখা গেছে একটা আটার সাথে লেগে আছে, স্টিচিং হয়ে আছে, এই সমস্যাটা হতে পারে। আনইভেন সাইজিং হতে পারে। আনইভেন সাইজিং তো বিভিন্ন ফর্মে হতে পারে, অর্থাৎ সব জায়গায় সাইজিংটা সমান না হওয়া, এটা হচ্ছে আনইভেন। মানে আনইভেন বলতে এটা হরিজন্টালি আনইভেন হতে পারে, ভার্টিক্যালি হতে পারে, যে কিছু সুতা একরকম হলো আবার কিছু সুতা আরেক রকম হলো, এটা যেমন আনইভেন। আবার এখানে একটু এখানে একটু এখানে একরকম এখানে একরকম ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম, সেটাও একটা আনইভেন ফর্ম হতে পারে। এরপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, এটা লিখতে হবে না। সাইজিংয়ের ডিসঅ্যাডভান্টেজ তো তুমি নিজেই বলতে পারবা 7-8টা। এটা একটা এক্সট্রা প্রসেস, একেবারে বলতে গেলে সাধারণভাবে এটা এক্সট্রা প্রসেস। এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে, র মেটেরিয়াল ইনভেস্টমেন্ট আছে, টাইম লাগবে, তারপর হচ্ছে এখানে মেনটেন্যান্সের বিষয় আছে, আবার এক্সেস সাইজিং হলে সমস্যা, কম সাইজিং হলে সমস্যা, বেশি ড্রাইং হলে সমস্যা, কম ড্রাইং হলে সমস্যা, এগুলো মেনটেন করতে সমস্যা হয়। এই সবগুলো অসুবিধা হচ্ছে আসলে সাইজিংয়ের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ। এমন এরকম অনেক আছে, যেমন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সাইজিং মেশিনের দাম অনেক বেশি। তোমরা দেখবা যে আমাদের যে কলেজগুলো আছে, হ্যাঁ বুটেক্সে আসে কিনা আমি জানি না, নাই, আমাদের কলেজগুলোতে কোনো কলেজেই সাইজিং মেশিন নেই, কারণ এটা এত বড় একটা মেশিন, এত দামি, এই জন্য আর দেয় না। কলেজগুলোতে সাইজিং মেশিন দেওয়া নাই, কোনো কলেজ, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজেই নেই। তো এই ইঞ্জিনিয়ারিং কলেজে না, ইনস্টিটিউটে তো থাকবেই না, স্কুলে তো প্রশ্নই আসে না। তো এরকম সাইজিং মেশিনগুলো আসলে খুব দামি, এবং একটা ফ্যাক্টরিতে একটা মেশিন ইউজ করা হয়। একটা বড় ফ্যাক্টরি যেখানে ধরো 150-200 লুম আছে, ওই 150-200 লুমকে একটা সাইজিং মেশিনই সাপোর্ট দিতে পারে। মানে বিম প্রডিউস করে করে লুমে পাঠানো হয় না, তো লুম কাপড় বুনতে বুনতে দেখা গেছে এদিকে সাইজিং হয়ে যায়। একটা বিম লুমে দিলে দেখা গেছে 8 দিন 10 দিন 15 দিন লেগে যায় বিমটা শেষ হয়ে, কাপড় বুনে শেষ হইতে, 2000-2500 মিটার সুতা যখন দিয়ে দেয়, তো ততদিনে তো কিন্তু সে আরও কতগুলো বিম বানায় ফেলতে পারে। সেই বিমগুলো আবার যখন লুম খালি হয় ওই সেই লুমে ইউজ করা যায়। সুতরাং একটা ফুল সেট আপের ধরো 100 লুমকে বা 100 তাঁতকে, মডার্ন তাঁত এয়ার জেট বা সালজার এরকম 100, 150, 200 তাঁতের জন্য একটা সাইজিং মেশিন ইউজ করা হয়। তো ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা অনেক হাই এখানে, তো এটা একটা সমস্যা। লেবার লাগে, সাইজ ইনগ্রিডিয়েন্টসের কস্ট আছে, এগুলো আমরা বাইরে থেকে আনি, যে স্টার্স, মেজ, এইসব ধরনের যে এগুলো আছে এগুলো বাইরে থেকে নিয়ে আসি, তো এগুলোতেও খরচ হয়। আবার বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস লাগে, ওয়েটিং এজেন্ট লাগে, সফটওয়্যার লাগে, তারপর হচ্ছে এন্টি ফুমিং এজেন্ট লাগে, অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট লাগে, এরকম এজেন্ট লাগে। তো পাওয়ার লাগে, ওয়াটার লাগে এবং সলভেন্টও লাগে, পানি লাগতেছে, আবার এদিকে পাওয়ার লাগতেছে, মানে বিদ্যুৎ লাগতেছে। লং প্রিপারেটরি প্রসেস, এটা প্রিপারেটরি প্রসেসটা অনেক লং। ব্যাক বিম দিতে হয়, ব্যাক বিম দিয়ে সুতাগুলোকে টেনে আনতে হয়, লিজিং করতে হয়,
সাইজ চেম্বার হয়ে কতগুলো যে রোলার আছে, সবগুলো রোলার তো আমরা ছবিতে দেখাইও না। বিভিন্ন গাইড রোলার টেনশন রোলার আছেই, সব গাইড টেনশন রোলার হয়ে বিভিন্ন সেকশন হয়ে তারপরে এটাকে উইভার্স বিমে বা টেক আপে নিয়ে আসা হয়। তো তারপরে ডিটেরিওরেশন অফ ইয়ার্ন কোয়ালিটিকে ডিটেরিওরেট করে ফেলে। মানে এই যে সাইজিং করা হয় সুতাকে যে এরকম এই লেভেলের টানে, মানে সামনে থেকে এত জোরে টানা হয়, সুতা একটু স্ট্রেচিং হয়, লম্বা হয়, যাতে সুতার কোয়ালিটি ডিগ্রেড করতে থাকে আস্তে আস্তে। যদিও সাইজিং করলে ওই আপাতত একটা কোটিং পাওয়া যায়, কিন্তু মেইন যে সুতার যে মেইন যে কাঠামো ছিল, মেইন যে কনস্ট্রাকশন ছিল, সেই কনস্ট্রাকশনটাকে এটা কিছুটা ডিটেরিওরেট করে দেয়। তারপরে যখন সুতা মোটা হয়ে যায়, এখন এটা কাপড়ের মধ্যে সুতাগুলোকে তুমি এভাবে রাখতে পারো, কাপড়ের মধ্যে এভাবে সুতা রাখলে সমস্যা নেই। কিন্তু সাইজিং করার পরে এগুলো কি এই থিকনেসের থাকবে? মোটা মোটা হয়ে যাবে না? মোটা হলে সেগুলোকে কি আর এত ঘন রাখা যাবে না। এখন দেখা গেছে আমার টার্গেট থাকে একটা, যে কাপড়ের মধ্যে ইপিআই হচ্ছে 140, কোনো ভালো কাপড় বানাবো, একটা শার্টের পিস বানাবো, তো 140 120 ইপিআই এর যদি হয়, 1 ইঞ্চিতে 120টা সুতা, নর্মাল সুতাটা থাকতে পারবে 1 ইঞ্চিতে 120টা সুতা, কিন্তু সাইজিং করা সুতাটা আসলে 1 ইঞ্চিতে 120টা জায়গা দেওয়াটা টাফ হয়ে যাবে। এই জন্য তো তোমরা দেখছিলা যে মানে ভিডিও উইথটা একটু বড় রাখা হয়, কাপড়ে গিয়ে একটু ছোটো হয়ে যায়। ওই যে বললাম আধা ইঞ্চি করে কনসিডার করতে। তো এরকম এটা সমস্যা, সাইজিং করলে সুতার ডায়ামিটার বেড়ে যায়, ডায়ামিটার বাড়লে সেই সুতাকে ঘন করা যায় না, খুব ঘন রাখতে গেলে প্রবলেম ক্রিয়েট করে। আলটিমেটলি ফাঁকা ফাঁকায় মানে কম 1 ইঞ্চিতে কম পরিমাণ সুতা রাখা যায়, 1 ইঞ্চিতে বেশি পরিমাণ সুতাকে জায়গা দেওয়া যায় না। তো এটা একটা সমস্যা, যে এই লেস ইয়ার্ন ডিউ টু ইনক্রিজ ডায়ামিটার বৃদ্ধির ফলে ইয়ার্নের সংখ্যাটা কমে যায়। তারপরে আনইভেন সাইজ সলিউশনের জন্য রাফ সারফেস তৈরি হয়। একটা ইয়ার্নের সারফেসটা স্মুথ হয়, মোটামুটি ভালোই স্মুথ হয়। একটা সুতার যে সারফেস, একটা সুতার যে সারফেসটা খুব বেশি অ্যাব্রো না, মানে মোটামুটি স্মুথ আর কি। কিন্তু এটা যখন সাইজিং হয়, সাইজিং হওয়ার পরে দেখা গেছে যদি স্মুথনেসটা নষ্ট হয়ে যেতে পারে। এইখানে সাইজ তো একটা দলার মতো, একটা দলা পাকাইলো, এখানে দলা, এই যে দলা পাকাইয়া উপরে আসে, এই দলাগুলো তো আসলে অতটা স্মুথনেস এনে দিবে না যতটা স্মুথনেস ইয়ার্নের মধ্যে থাকবে। ইয়ার্ন এক্সটেনশন পার্সেন্টেজকে কমিয়ে দেয়, সুতা এখন আগের মতো এক্সটেন্ড করতে পারে না, কারণ আমাদের এক্সটেনশনটা খুব জরুরি দরকার। যেমন একটা এরকম কেস স্টাডিতে দেখা গেছে একটা লুমে খুব কাপড় ছিঁড়তেছে, সুতা ছিঁড়তেছে। এখন কেন ছিঁড়তেছে এটা কারণ অনুসন্ধান করে দেখা গেছে যে আসলে ব্রেকিং এক্সটেনশন বলতে একটা কথা আছে, প্রেশার ফিজিক্সে তোমরা পড়ো, যে 10% একটা ফাইবারের পরে ব্রেকিং এক্সটেনশন, তার মানে সে তার ইনিশিয়াল যে লেন্থ আছে সেটা থেকে 10% এক্সটেন্ড করে তারপরে মনে করো ব্রেক করে। এখন আরেকটা ফাইবার আছে যার ব্রেকিং এক্সটেনশন হচ্ছে 6%, তার মানে সে তার যে অরিজিনাল যে লেন্থ 1 মিটার হলে 1 মিটারের 6%, 2 মিটার হলে 2 মিটারের 6% এক্সটেন্ড করে তারপরে ছিঁড়ে, তার মানে 6% পর্যন্ত এক্সটেন্ড করলে সে ছিঁড়বে না। হ্যাঁ, 10% পর্যন্ত এক্সটেন্ড করলে আরেকটা ছিঁড়বে না। তো দেখা গেছে আমাদের উইভিংয়ে তো একটা সমস্যা, উইভিংয়ে এই যে সুতা থাকে ওয়ার্প ইয়ার্ন, এটা হিল ফ্রেমের মধ্যে পাস করা হয়, তাই না? তো এটা তো একটা স্ট্রেট ফর্মে থাকে, সেই স্ট্রেটটাকে টেনে তুমি এরকম করে ফেলো, তাই না? একটা সুতাকে এদিকে এরকম করে ফেলছো। এখন এই যে সুতা ছিল এইরকম, এটাকে টেনে তুমি করে ফেলছো এরকম, তাহলে এই যে এই দুইটা বাহুর যে দৈর্ঘ্য আর এটার যে দৈর্ঘ্য সমান কি? একটা ত্রিভুজের দুইটা বাহুর যোগফল অবশ্যই কি তৃতীয় বাহুর চেয়ে বড় না? নাকি ত্রিভুজের দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে তো অবশ্যই বৃহত্তর হবে, এটা তো জ্যামিতির উপপাদ্যই আছে। তো এটা আরও এরকম খাড়া হয়, আরও বেশি, এই দুটার যোগফল এটার থেকে অনেক বেশি হবে। তো এরকম শেড ফর্ম করতে গেলে সুতাকে টানতে হয়, উপর দিকে তুলতে হয়। এখন একটা সোজা জিনিসকে তুমি টেনে এরকম করে ফেলবা, জায়গা দিবা না, সুতা ছাড়বাও না, ওই সুতাটাকেই এরকম টানানো অবস্থা আছে, এটাকে এবার টেনে উপর দিয়ে তুলে ফেলবে। এদিক থেকে তো সুতা ছাড়তেছে না, বা এই থেকে তো রিল্যাক্সেশন দিচ্ছে না, ওই অবস্থাকেই সুতাকে টানতেছো তুমি। তো টানতে গেলে দেখা গেছে তার ব্রেকিং এক্সটেনশন থাকতে হবে যে একটা সার্টেন লেভেল পর্যন্ত। দেখা গেছে যেটা ছিটতেছিল খুব বেশি, ওটার ব্রেকিং এক্সটেনশন ছিল 6%, এই জন্য খুব বেশি ছিটতেছে। আবার আরেকটা ছিল ধরো কটন, 10% ব্রেকিং এক্সটেনশন, তো সেটা আসলে ছিটতেছিল না। উলের ব্রেকিং এক্সটেনশন কম, 6%-এর মতো।
তো এইটা হচ্ছে সমস্যা, যে সুতার ব্রেকিং এক্সটেনশনের পার্সেন্টেজটাকে আরও কমিয়ে দেয়। ধরো 10% যদি থাকে, সাইজিংয়ের পরে হয়ে গেল 8-9%, তাহলে কিছুটা কমে গেল না, এটা একটা সমস্যা। স্টিফনেস বাড়িয়ে দেয় সুতাকে, তো গত ক্লাসেও বললাম যে শক্ত করে দেয়, সুতাটা স্টিফ হয়ে যায়। হ্যাঁ, স্টিফ হওয়া কিন্তু সমস্যা, এটাকে সহজে বাঁকাইতে পারবে না। একটা স্টিফ জিনিসকে এরকম বাঁকানো যায় না, বা একটা ফ্লেক্সিবল জিনিসকে তুমি বাঁকাইতে পারবা ইচ্ছা মতো, তো এরকম কাপড়টাকে পরে বাঁকানো যাবে না, পরবর্তী প্রসেসিংয়ের প্রবলেম ক্রিয়েট করবে। ফ্লাফ ক্রিয়েট করতে পারে। তারপরে রোবাস্ট লুম, খুব শক্তিশালী লুম দরকার হবে। পাওয়ার টু ড্রাইভ ল্যাম্প, অনেক লুমকে পাওয়ার দেওয়ার জন্য অনেক বড় ড্রাইভ লাগবে। তারপরে ওয়ার্প লুমের মধ্যে লেন্থটা একটু কমে যায়। তারপর ডিফিকাল্টিস ইন সাইজ রিমুভ করা ডিফিকাল্ট। ভেরিয়েশন ইন টেক আপ, টেক আপেও ভেরিয়েশন হবে যদি সাইজ মেটেরিয়াল থেকে থাকে। কস্ট অফ ডিসাইজিংটা একটা কস্টলি ব্যাপার এটা। তো মূলত আসলে পলিউশন বাড়ায়, যেহেতু আমি কেমিক্যাল ইউজ করতেছি, এই কেমিক্যালকে কোথায় ছাড়তেছি না ছাড়তেছি। তারপরে সাইজ ইনগ্রিডিয়েন্টস ইনফরমেশন লাগবে। তারপরে কালার ইন্টেন্সিটি, ফেডিং বিষয়গুলো থাকবে। পসিবিলিটি অফ সাম চেঞ্জেস ইন দ্য ফাইবার স্ট্রাকচারও চেঞ্জ হতে পারে। এখন এই যে 20-21টার মতো অসুবিধা, সাইজিংয়ের ডিসঅ্যাডভান্টেজ, এগুলো আসলে যদিও অসুবিধা, তারপরেও আমরা সাইজিংকে হার্ট অফ উইভিং বলে থাকি, এবং এটাকে আমরা দূর করতে পারি না, মানে এটা বাদ দিতে পারি না। এত অসুবিধার পরেও আমরা সাইজিং করি। তো এখন পরবর্তীতে দেখো বলা আছে যে নেসেসিটি অফ ওয়ারপেন সাইজ, আসলে ওয়ারপেন সাইজিং করাটা দরকার কিনা। যদিও এত ডিসঅ্যাডভান্টেজ থাকে, তাহলে আমাদের এটা প্রয়োজন কিনা, যদি এটা এই কথা বলা হয় যে এটা প্রয়োজন কিনা, আমরা যদি মনে করি যে এটা প্রয়োজন না, এরকম হইতে পারে কিনা। তো আসলে টু স্ট্রেংথেন দ্য ইয়ার্ন বাই কজিং অফ ফাইবার টু অ্যাডহেয়ার টুগেদার, এটাকে স্ট্রেংথেন করতে আমাদের দরকার সাইজিংটা, টু মেক দ্য আদার সারফেস অফ দ্য ইয়ার্ন স্মুথার সো দ্যাট দ্য হেয়ার প্রোট্রুডিং ফ্রম ওয়ান ইয়ার্ন in the warp should not become entangled with hair protruding from the neighboring yarn। মানে একটা ইয়ার্নের সারফেসে যে হেয়ারগুলো থাকবে, সেই হেয়ারগুলোতে আরেকটা ইয়ার্নের সারফেসে না লেগে যায়। টু লুব্রিকেট দ্য ইয়ার্নকে লুব্রিকেট করা। তো এই কাজগুলো আসলে সাইজিং ছাড়া আমরা পসিবল করতে পারি না করার কারণে বুঝতে পারি যে এটা দরকার আছে, মানে সাইজিংটা মাস্ট নিডের একটা ফাংশন। তারপর টেনশন কন্ট্রোল ইন সাইজিংয়ে কী কী টেনশন আমাদেরকে কন্ট্রোল করতে হয়, কন্ট্রোলিং পয়েন্টগুলো কী কী। লেট অফ টেনশন বলতে হচ্ছে লেট অফ আর টেক আপ, তো বুঝি এটা কোথায়, লুমে। হ্যাঁ, লুমে লেট অফ মানে হচ্ছে উইভার্স বিম থেকে সুতাকে আস্তে আস্তে খুলে দেওয়া, আর টেক আপ মানে হচ্ছে কি, যে কাপড়টা তৈরি হলো সেই কাপড়টাকে আস্তে আস্তে ক্লথ ফ্লোরে জড়িয়ে নেওয়াটা, এটাকে বলা হচ্ছে কি টেক আপ। তো এখানে লেট অফ বলতে কি বুঝছি, এখানে কি উইভার বিম আছে, সাইজিং মেশিনে কি ফিড হয়, সাইজিং মেশিনের ইনপুট কি ওয়ার্প বিম, তাহলে ওয়ার্প বিম থেকে আস্তে আস্তে সুতা খুলে দেওয়াটা হচ্ছে এখানে লেট অফ। আর যদি সাইজিং মেশিনের কথা বলি, সাইজিং মেশিনে উইভার্স বিমে সুতা জড়িয়ে নেওয়াটা হচ্ছে টেক আপ। এখানে তো আর কাপড় হয় না, এখানে ওয়ার্প বিম থেকে উইভার্স বিম হয়। তো লেট অফ টেনশন মানে হচ্ছে আমরা যে সুতা আস্তে আস্তে খুলে দিচ্ছি সেখানে টেনশনটা মেনটেন করা। তারপরে ইনলেট টেনশন, সুতা যে সাইজ বক্সে যাচ্ছে, সাইজ বক্সে ইন হচ্ছে, সেখানে টেনশনটা কীভাবে মেনটেন হচ্ছে। ইমার্শন রোলার আছে না, সাইজ বক্সের ভিতরে একটা ইমারি রোলার থাকে না, ইমার্শন রোলার, যেটা সাইজ বক্সের চেম্বার সাইজ সলিউশনের ভিতরে থাকে, এই রোলারটার মধ্যে যদি কতগুলো টেনশন অ্যাচিভ হয়, সেটা হচ্ছে ইনলেট টেনশন। তারপর ওয়েট জোন টেনশন, ড্রাই জোন টেনশন। ওয়েট জোন মানে হচ্ছে ভিজা অবস্থায় তার টেনশন, আর হচ্ছে ড্রাই জোন মানে হচ্ছে শুকানো অবস্থায় তার টেনশনটা। তারপর হচ্ছে ওয়াইন্ডিং টেনশন, ফাইনাল বিমের যে টেনশনটা মানে ওয়াইন্ডিং জড়িয়ে নেওয়াটা, উইভার্স বিমে সুতা যে জড়িয়ে নিচ্ছে সেখানে কী পরিমাণ টেনশনে জড়াচ্ছে এটা। আর হচ্ছে স্প্রেডিং টেনশন। হ্যাঁ, স্প্রেডিং টেনশন বলতে এখানে সুতাকে যে মানে স্লিটিং করতেছে, অর্থাৎ সেপারেটিং করতেছে লিজ রোডের মাধ্যমে, সেই জায়গায় টেনশনটা মেনটেন করার কথা বলে দিচ্ছে। আচ্ছা, অটোমেশন ইন সাইজিংয়ে এখন অটোমেশন আসছে। এখন সাইজিং মেশিনে অনেকগুলো কাজ অটোমেটিক্যালি হয়। কি টেম্পারেচার কন্ট্রোলটা, হ্যাঁ, থার্মোস্ট্যাটের মাধ্যমে টেম্পারেচার কন্ট্রোল হয়। ইলেকট্রিক বয়লার আসছে, গ্যাস বয়লার আসছে, সেখানে স্টিম দিয়ে টেম্পারেচার কন্ট্রোল করা যায়। অর্থাৎ আমি যদি চাই 60 ডিগ্রি টেম্পারেচারে রান্নাবান্না করবো, তাহলে ওই 60 ডিগ্রি টেম্পারেচার মেনটেন হবে। আগে ব্যাপারটা ছিল কি, টেম্পারেচার কমে যেত, আবার বাড়াইতে হতো, আবার কমে যেত, বাড়াইতে হতো। কিন্তু এখন ওই থার্মোস্ট্যাট ইউজ করার কারণে একটা সার্টেন টেম্পারেচার থাকে, টেম্পারেচার থেকে যখন কমে যায়, ধরো 59 হলো, তখন এটা আবার কিন্তু থার্মোস্ট্যাটটাকে অ্যাক্টিভ হয়ে আবার বাড়িয়ে দেয়।
আবার 60 বন্ধ হয়ে যায়, এরকম করে একটা সার্টেন টেম্পারেচার মেনটেন করতে পারে। সাইজ লেভেল কন্ট্রোল করতে পারে, সাইজ সলিউশনের যে লেভেলটা থাকবে সেটা, মানে কতটুকু সাইজ পিক আপ হবে। স্টিমের যে প্রেশার, যে বয়লার ইউজ করা হয় সেই বয়লারের স্টিমের প্রেশারটা কন্ট্রোল করা যায়। তারপর হচ্ছে ময়েশ্চার কন্ট্রোল ইন সাইজড ওয়ার্প। সাইজ ওয়ার্পের মধ্যে ময়েশ্চার কন্ট্রোল করা হয় হচ্ছে পুরো রুমে কিছু এসি লাগানো থাকে, হিউমিডিফিকেশান এসি, যেগুলো দিয়ে মানে হিউমিডিফাই হয়, রুমটা আস্তে আস্তে হিউমিডিফাই হয়। ধরো আমার লাগবে হচ্ছে 70% হিউমিডিটি, তাহলে ওই 70% হিউমিডিটি সে কন্ট্রোল করতে পারে পুরো রুমের জন্য। তারপর হচ্ছে স্ট্রেস কন্ট্রোল, স্ট্রেসটা কন্ট্রোল করতে পারে। মেজারিং ইউনিট কন্ট্রোল, এই জিনিসগুলো এখন অটোমেটিক্যালি কন্ট্রোল হয়। তারপরে কী কী কারণে ওয়ার্প ব্রেক হয়, সাইজিংয়ে ওয়ার্প ইয়ার্ন ছিঁড়ে যায় কী কী কারণে। তো যে প্রবলেমগুলো দেখলাম সেই প্রবলেমগুলোর কারণে তো ছিঁড়তেই পারে, যেগুলো সাইজ স্পট দেখলাম, তারপরে স্যান্ডি সাইজ, হার্ড সাইজিং, আনইভেন সাইজিং, ইমপ্রপার সাইজ ড্রপিং, স্টিকিং, এই সমস্যাগুলোর কারণে তো ছিঁড়তেই পারে। এছাড়াও ফল্টি ওয়ার্পের কারণেও ছিঁড়তে পারে। দেখো ওয়ার্প ইয়ার্নটাই ফল্টি ছিল, ওয়ার্প ইয়ার্নটাতে থিক প্লেস, থিন প্লেস বেশি ছিল, বা ফল্টি ওয়ার্প ছিল এরকম। ক্রসিং অফ ওয়ার্পিন্ড, ওয়ার্পিন্ড একটা থেকে আরেকটা ক্রস করে গেলে, একটা জায়গা আরেকটা জায়গা থেকে চলে গেলে, তখন তো সে সোজা গেলে যতটুকু জায়গা নিত, এমনি ঘুরে যাওয়ার কারণে কিন্তু জায়গা বেশি নিবে, তখনও কিন্তু সুতা ছিঁড়তে পারে। তারপরে আনইভেন অ্যান্ড ইমপ্রপার টেনশন, টেনশনের পরিমাণ যদি ইমপ্রপার হয়, আনইভেন হয়, একটা বিমে টেনশন বেশি, আরেকটা বিমে টেনশন কম, দেখা গেছে ওই বিম থেকে সুতা ছিঁড়তে পারে। ডিফেক্টিভ মেশিন পার্টস, মেশিন পার্টস যদি ডিফেক্টিভ হয় সেক্ষেত্রেও হতে পারে। মনে করে এমন একটা রোলারের মধ্যে সে যাচ্ছে, সে রোলারটাই খসখসা, তো খসখসা রোলার দিয়ে যেতে তো সে ক্ষতিগ্রস্ত হবেই এরকম। তো মেশিন পার্টসের যেই সব জায়গা দিয়ে সুতা পাস করবে সেখানে কোনো একটা পার্টস বা কোনো একটা অংশ ডিফেক্টিভ থাকলে এটা হতে পারে। তারপর হচ্ছে ফল্টি অ্যাডজাস্টমেন্ট, বিভিন্ন জিনিসগুলো থাকে, যেমন সেপারেটিং রড থাকে, কম থাকে, এগুলো যদি ঠিকভাবে অ্যাডজাস্ট করা না হয়, ঠিকভাবে প্লেস করা না হয়, তাহলে হতে পারে। এক্সেসিভ মেশিন স্পিড, খুব জোরে মেশিন চালালে, জোরে মেশিন চালালে তো এমনিতেই সুতা ছিঁড়ে বেশি, কারণ সুতার উপর টেনশন বেশি পড়ে, সুতারা ওই পরিমাণ, এমনিতে তো ব্যাপারটা ঘটে কি সুতা একটু টান পরে আবার সে কিন্তু রিল্যাক্স হয়, টান পরে রিল্যাক্স হয়, এভাবে করে সে আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করে, উইভিংয়েও এটা হয়। কিন্তু এখানে তো তাড়াতাড়ি চালালে হবে কি, এই যে টান দিতে আবার আগের জায়গায় আসতে সময় দেওয়া নেই, সুতরাং এই টান অবস্থায় সে থেকে যেতে চায়, এরপরে ব্রেকিং এক্সটেনশনের পার্সেন্টেজ কমে যায়, একটা সময় গিয়ে সুতা ছিঁড়ে যায়। ইনসাফিশিয়েন্ট কেয়ার অফ মেশিন, মেশিনের মেনটেন্যান্স যদি ভালোভাবে না করা হয়, এখন দেখা গেছে আগে সাইজিং করছে না, সাইজিং করার পরে ওই যে রোলারের গায়ে আগের মারগুলো লেগে আসে, মেশিনকে ভালোভাবে ধুয়ে নেয়, আরেকটা লট চালানো শুরু করছে, আগের লটের শেষে ওই যে অনেকগুলো সাইজ ম্যাটেরিয়াল হয়তো বিভিন্ন রোলারে লেগে আসে। এটা তো রান্নাবান্নার মতোই, রান্নাবান্নার শেষে যে হাঁড়ি পাতিল ধুইতে হয়, ঠিকভাবে না ধুইলে যেটা হবে ঘটনাটা তাই হবে, যে সাইজ ম্যাটেরিয়াল লেগে থাকবে, এটা পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট করবে। তারপরে আনসুটেবল হিউমিডিটি যদি কন্ট্রোল করা না হয় তাহলে এটা হবে। আর হচ্ছে ওয়ার্কার অর টেন্ডার ফল্ট, ওয়ার্কারের বিভিন্ন ফল্টের কারণেও হতে পারে। দেখা গেছে লিজিং করা দরকার একের সাথে তিনের, মানে 1 কে 3-এর সাথে, কিছু জায়গায় 1 থেকে 3 করছে, আরেক জায়গায় 1 থেকে 2 করে ফেলছে, তাহলে এই সুতাগুলো গিয়ে তো এক জায়গায় গিয়ে আটকে থেকে চাইবে, বা প্রপারলি সেপারেশনটা হবে না। তারপরে এটা আমাদের একটু দেখতে হবে শার্লি অটোমেটিক সাইজ বক্স। দেখো এইটাতে কি মানে পার্থক্য জায়গাটা কি, পার্থক্য জায়গাটা হচ্ছে এটা এখন অটোমেশন আসছে। অটোমেশন বলতে এখন এটাকে অটোমেটিক্যালি কন্ট্রোল করা যায়। কন্ট্রোল কীরকম, মনে করো তুমি এই যে সাইজিং করে যাচ্ছ, তো করে গেলে এই কাপড় তো সুতা তো এখানে আসতেছে, এসে এখান থেকে মান নিয়ে এখানে উঠতেছে, এখানে স্কুইজিং করে দিয়ে দিচ্ছ, এখানে সাইজ ম্যাটেরিয়াল যাচ্ছে। এখন এই দ্রবণের ঘনত্ব তো আর মেনটেন হচ্ছে না, দ্রবণের ঘনত্ব গাঢ় হয়ে যাচ্ছে। তোমার কি অর্ডার দিতে হবে, কতটুকু অর্ডার দিবা, কতটুকু আবার মানে ময়দা দিবা, সেটা তো তোমাকে মেনটেন করতে হবে। তো এটা ম্যানুয়ালি সেন্স করাটা খুব ডিফিকাল্ট, এই জন্য এখানে অটোমেটিক সেন্সিং করা হয়, অর্থাৎ একটা সার্টেন ভিসকোসিটি এই সলিউশনে মেনটেন করা হয় এবং কনসেন্ট্রেশন মেনটেন করা হয়। সেই কনসেন্ট্রেশন যখনই কমে বা বাড়ে একটা সিগন্যাল যায় সেন্ট্রালি, সেই মোতাবেক 3টা পাইপ থেকে অটোমেটিক কতটুকু ওয়াটার লাগবে ততটুকু ওয়াটার এখানে ফিড হয়। যদি সাইজ সলিউশন লাগে সাইজ সলিউশন ফিড হয়, যদি ইনগ্রিডিয়েন্টস কোনো অ্যাড করা লাগে বাইরে, সাইজ সলিউশনের বাইরে কোনো ইনগ্রিডিয়েন্ট, সেই ইনগ্রিডিয়েন্টটা এখানে অ্যাড হয়ে যায়। তাহলে এটা হয় কি অটোমেটিক্যালি এখান থেকে সিগন্যালের মাধ্যমে, সেন্ট্রাল সিগন্যালের মাধ্যমে এটার ভিসকোসিটিকে মাপা হয়, মেপে সেই সিগন্যালটাকে রিড করা হয়, সেই রিডটার মোতাবেক কম্পিউটারাইজড ওয়েতে এখানে অটোমেটিক্যালি সাইজ সলিউশন, যেটা রান্নাবান্না হচ্ছে উপরে, এটা কিন্তু কানেক্টেড কার সাথে, উপর রান্নাবান্না বাদের সাথে, সেখান থেকে সাইজ ম্যাটেরিয়াল সাইজ সলিউশন আসবে নাকি পানি আসবে এই ব্যাপারটাকে কন্ট্রোল করে। মানে কখনও পানি বেশি আসবে যখন এই
দ্রবণটা মানে একটু ঘন হয়ে যাবে, আর যখন দ্রবণের ঘনত্ব কমে যাবে তখন সাইজ ম্যাটেরিয়াল বা সাইজ সলিউশন এসে এটাকে অপটিমাম লেভেলে রাখবে। এটা অটোমেটিক্যালি হয় দেখে এই সাইজ বক্সটা এখন ইউজ করা হয়। মানে স্ল্যাশার সাইজিং মেশিনের যে সাইজ বক্সটা সেটা শার্লি অটোমেটিক সাইজ বক্স হলে সুবিধা। এতে হয় কি ইভেন সাইজিং হওয়ার পসিবিলিটি বাড়ে, কারণ সলিউশনের সব জায়গাতে ঘনত্বটা সেম থাকে এবং ভিসকোসিটি সেম থাকে, এতে করে সাইজিংটা ভালো হয়। এটাই হচ্ছে এটার ফিচার দুইটা। মূলত কনসেন্ট্রেশন মোতাবেক সে সাইজ সলিউশন এবং পানিকে ফিট করতে পারে। যখন পানি দরকার তখন পানি, যখন সাইজ সলিউশন দরকার তখন সাইজ সলিউশন ফিট করতে পারে। তারপরে লাস্ট টপিক হচ্ছে সাবস্টিটিউট অফ সাইজিং। এই যে বললাম মাঝখানে একদিন যে সাইজিংটা যদিও একটা মানে অনেক কাছে মনে হয় ফালতু প্রসেস, যে বাদ দেওয়া যায় শুধু সাইজিং করা, এবং এটা লাস্ট প্রসেস কেন জানো? কারণ সাইজিং করার পরে তো তুমি সরাসরি লুমে যেতে হবে। আমি যদি সাইজিং আগে করতাম, ওয়ার্পিং পরে করতাম, তাহলে ভালো হতো না? এরকম মনে হয় না যে কেন সাইজিং পরে? ওয়ার্পিং সাইজিং না হয়ে সাইজিং ওয়ার্পিং ওয়াইন্ডিং হইতে পারতো না? বা সাইজিং তারপর হচ্ছে ওয়াইন্ডিং তারপর ওয়ার্পিং। আগেও তো মারটা দেওয়া যেত। এখন মারটা আগে দিলে এরপরে যদি আরও প্রসেস চালাও, সেই মার তো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য লাস্ট স্টেজে দেওয়া হয়, একেবারে লাস্ট স্টেজে হচ্ছে সাইজিং করার পরে আর কোনো কাজ করবো না। এই সুতাতে আর কোনো কাজ হবে না, এই সুতো সরাসরি চলে যাবে কোথায়? লুমে। তাহলে লুমে সাইজিং এবং লুমের মাঝখানে কোনো কাজ রাখা যাবে না, এই জন্য সাইজিংটাকে লাস্টে দেওয়া হয়েছে বা লাস্ট প্রসেস। তো হ্যাঁ, লুমিংয়ের পরে মানে ফেব্রিক হওয়ার পরে সাইজিং কেন করব? আচ্ছা এটা বলো, সাইজিংটা কেন করি? না, সাইজিং কেন করি? কার স্ট্যান্ড, হ্যাঁ, তো ইয়ান স্ট্যান্ড পরে বাড়িয়ে কী সুবিধা পাবো? কেন বাড়াবো? না, বাড়িয়ে লাভটা কী হবে তখন? কাপড় বানালাম, কাপড় বানানোর পরে সাইজিং করে কী লাভ হবে? কী লাভ হবে বলো? কোনো লাভ হবে? সাইজিং আমরা করি হচ্ছে লুমে, ওই যে লুমে যে সুতাটার উপর টানটা পড়ে, এরকম কাপড় বোনার সময় যে টানটা পড়ে, সেই টানটা যাতে সে প্রতিরোধ করতে পারে, যাতে করে ওই উপরে একটা কোটিং তৈরি হয়, বিভিন্ন পার্টসের সাথে যে ফ্রিকশান হবে সেই ফ্রিকশানটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এবং যে টান পড়বে সেই টানে যাতে শক্তি একটু বৃদ্ধি পায়। এই দুইটা কারণে করি। তো এটা যদি কাপড় হয়েই যায় তাহলে তো আর বেঁচে গেলাম। কাপড় হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। কাপড় প্রডিউস করার সময়ই এই সাইজিংয়ের কাজটা, মানে সাইজিং দেওয়া হয় কাপড় প্রডিউস করার সময় ঘটনা করার জন্য। কিন্তু যদি তাহলে কাপড় হয়ে যায় তাহলে আর বেঁচে গেলাম, অনেক টাকা বেঁচে যাবে। কি মনে করো? অনেক টাকা। সাইজিং মেশিন কিনতে হবে না, মার কিনতে হবে না, তারপরে ওইদিকে ডিসাইজিং করতে হবে না, মানে ব্যাপক 2-3টা প্রসেস বাদ যাবে, অনেক সুবিধা। তো এটা পরবর্তীতে অনেক কথা হচ্ছে যে সাবস্টিটিউট পাওয়া যায় কিনা, এরকম মানে বিভিন্ন সময়ে, যেমন অনেক দীর্ঘ সময় ধরে তো আমাদের উইভিং ইন্ডাস্ট্রি আছে। তারপরে যে মানুষের আগে 3000 বছর আগে, 4000 বছর আগে যে কাপড় পরতো, সে কাপড়টা তো আসলে নিটিং না, উইভিংয়ের টেকনিকে। তো তার মানে এই টেকনিকটা মানুষ অনেক আগে আবিষ্কার করছে। কাপড় বোনার যে টেকনিকটা, আগে কি মানুষ কাপড় পরতো না? একেবারে আদিম যুগের পর থেকে তো মানুষ কাপড় পরেই। তাহলে কাপড়টা সাইজিং করাটা জরুরি বা এই প্রসেসটা জরুরি, এটাকে বাদ দেওয়ার ব্যাপারে মানুষ অনেক চিন্তা করছে। বিভিন্ন দেশে বিভিন্ন পর্যায়ে প্রচুর চিন্তা ভাবনা করছে যে একটা প্রসেসকে বাদ দেওয়া যায় কিনা, কোনোভাবে বেটার করা যায় কিনা। তো দেখা গেছে যে বেশ কিছু সাবস্টিটিউট টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করছে, সেই টেকনিকগুলো সবগুলোই ফেল করছে। অনেকগুলো অল্টারনেটিভ চিন্তা করা হয়েছে, কিন্তু অল্টারনেটিভগুলো ফেল করছে। যেমন ধরো এই যে চাকা আবিষ্কার হয়েছে কত সালে? চাকা তো একটা মানে গুরুত্বপূর্ণ আবিষ্কার না সভ্যতার ইতিহাসে? চাকা কবে আবিষ্কৃত হয়েছে? চাকা মানুষ চাকা আবিষ্কার করছে কবে? হ্যাঁ, ইজিপশিয়ান যুগে, প্রায় খ্রিস্টপূর্ব 4000 বা 3500, 4000 বছর আগে। তার মানে ওখানে 4000, এখানে আছে 2000, কত হইলো? 6000 বছর আগে মানুষ চাকা আবিষ্কার করছে। আজ পর্যন্ত চাকার বিকল্প আবিষ্কার করতে পারে না। আসছে বিকল্প, এখনও আমাদেরকে চাকার উপর ডিপেন্ড করতে হয়। এমন কিছু বানাইতে হচ্ছে যেটা চাকার বিকল্প, এরকম চলবে ফ্ল্যাটভাবে, ঘুরবে টুরবে না, এরকম।
তো এরকম কিছু জিনিস থাকে যেগুলোকে আসলে বিকল্প চিন্তা করা যায় না, ওইটাই হচ্ছে সভ্যতার সেরা আবিষ্কার বা ওইটাই হচ্ছে পিক পয়েন্ট। তো এরকম সাইজিংটা নিয়ে অনেক চিন্তা ভাবনা হয়েছে। একটা হচ্ছে কি, ওয়ারপিয়ান ইজ ইউজড ফর উইভিং। তো বলা হচ্ছে যে অনেকগুলো টেকনিক ট্রাই করা হয়েছে, টেকনোলজিস্টরা অনেক কিছু ট্রাই করছে। তো প্রথম ট্রাইটা ছিল হচ্ছে উইভিংয়ে যেহেতু ওয়ারপিয়ান ইউজ করা হয়, সরাসরি ওয়ারপিয়ান ইউজ করে দেখছি যে উইভিংয়ে সরাসরি ওয়ারপিয়ান ইউজ করলাম, সাইজিং করলাম না, দেখি কি হয়। কি আর হবে, সুতা ছিঁড়ে শুরু করলো প্রচুর পরিমাণে, কাপড়ের মধ্যে যাইতে যেতে সুতার লাস্টে গিয়ে যে ফ্লেক্সিং হচ্ছে না, লুমে যখন কাপড় হয় প্রচুর ফ্লেক্সিং হয়, বারবার ফিকশন হচ্ছে, এতে ইয়ার্নের সারফেস ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কাপড় ধরে দুর্বল হয়ে যাচ্ছে, এটা হলো না। পরে ইউজিং হাই কোয়ালিটি ইয়ার্ন, খুব দামি সুতা, খুব ভালো মানের সুতা ইউজ করার চেষ্টা করলো, যে এমন সুতা যেটা খুব দামি, ইজিপশিয়ান কটন ইউজ করলাম, আমেরিকান আপনার কটন ইউজ করলাম, ভালো টেকনোলজি ইউজ করলাম, মানে রোটর রিং ইউজ করলাম, রিংয়ের মধ্যে আবার কম্বিং করলাম, কম্বিং করে খুব ভালো কোয়ালিটির সুতা বানালাম, যে সুতার স্ট্রেংথ অনেক ভালো, সিএসপি অনেক বেশি, এরকম বানালাম। তো সিএসপি অনেক বেশির সুতাও দেখা গেছে ফেল করতেছে, মানে কাজ করতেছে না। আসলে ভালো কোয়ালিটি হলে, এই জন্য আমরা বলছিলাম সাইজিং করার সময় যে তুমি পলিস্টার হলে তো সাইজিং করার দরকার নাই, পলিস্টারের শক্তি তো 2.25 টাইমস বেশি থেকে কটন থেকে। তো তাহলে তো সাইজিংয়ের মাধ্যমে তুমি কতটুকু শক্তি বাড়াও, কটনের শক্তি তুমি বাড়াইতে পারো 30%-এর মতো। তো তুমি 30% বাড়াইলা, 30% বাড়ায়ও কি পলিস্টার সুতার মতো শক্ত হবে? এটা মার দেওয়া কটন সুতা পলিস্টার সুতার মতো শক্ত হবে? বুঝো নাই? ধরো এটা যা আছে কটনে আর পলিস্টার আছে মনে করো 225, তো এটাকে তুমি 30% বাড়ালে এটা হবে 130, এটা ধারে কাছেও তো যাবে না। তো তারপরও আমরা ম্যানমেড ফাইবারে কেন সাইজিং করি? তাহলে সাইজিং করি এই জন্য যে ম্যানমেড ফাইবারগুলো আরও বেশি প্রোন টু ডিগ্রেডেশন, এটা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা আরও বেশি দুর্বল এটা, মানে ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে। কারণ এটা হচ্ছে উপরের সারফেস থেকে যদি একটা ফিলামেন্ট ছিলে, পরের ফিলামেন্টগুলো খুব দ্রুত ছিঁড়ে যায়। ইউজিং হাই টুইস্টেড ইয়ার্ন ইজ ইউজ, ওই যে আমরা গত ক্লাসে টুইস্ট নিয়ে কথা বললাম না, যে হাই টুইস্টেড ইয়ার্ন ইউজ করলে এটা কম্প্যাক্ট হয়, সুতার স্ট্রেংথ মোটামুটি ভালো থাকে, সুতারা সহজে ক্ষতিগ্রস্ত হয় না। তারপরেও এতে দেখা গেছে আনডান, মানে কাজ হয় না। বাই মডিফিকেশন অফ লুমকে বিভিন্নভাবে মডিফাই করে চেষ্টা করছে যে লুমটা এরকম হইতে হবে কেন, কাপড় তৈরি করার টেকনিকটা এরকমই হইতে হবে কেন, যেটা ওয়ারপিয়ান থাকবে, আবার এগুলোকে শেড ফর্ম করে ওয়েফটিয়ান যাবে কেন, আরও ভিন্ন কোনো টেকনিক চিন্তা করা যায় না কেন, যে আরও অন্য কোনোভাবে একটা মেশিন বানানো বা অন্য কোনোভাবে কাপড় তৈরির একটা টেকনিক আবিষ্কার করা। তো সেই ক্ষেত্রেও একই সমস্যা, যে অন্য কোনো টেকনিক ওইভাবে পাওয়া যায় নাই যেটা দিয়ে আসলে সাইজিং প্রসেসকে এলিমিনেট করা যায়। তো এই হচ্ছে আসলে সাবস্টিটিউট সাইজিংয়ের পাওয়া যায়নি, মূলত আমাদেরকে সাইজিং করেই চলতে হবে। এবং সাইজিং করে যেহেতু চলতে হবে, সেজন্য তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং পড়ে যাবে তাদেরকে সারা জীবন সাইজিং নামক একটা চ্যাপ্টার এরকম 18টা পৃষ্ঠা পড়তেই হবে, এবং পাশাপাশি এখন আমাদেরকে 5টা ম্যাথও করতে হবে।